হ্যালো বন্ধুরা, সকাল সকাল বেরিয়ে পড়ছি। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সেটা বুঝতে পারছেন থাম্বনেল দেখেই। তো আজকে হলো শ্রাবণ মাসের সর্বশেষ সোমবার। সকালবেলা বের হয়ে গেছি বাইক নিয়ে। তো এখন আমি আছি সুস্থিরহাটে। যাচ্ছি আমাদের এই দিক থেকে, মানে আমার বাড়ি থেকে এইদিকেই কাছে হয়, মোটামুটি 7-8 কিলোমিটারের মতো হয় রাস্তা। খুব সুন্দর রাস্তা এখন, তাই এদিকেই শর্টকাট বের হয়ে গেলাম। এই যে দেখা পেলাম কতগুলা পুণ্যার্থীর, মনে হয় জল ঢেলে বাড়ি যাচ্ছে। ওই পেট্রোল পাম্পের দিকে দেখতে পাচ্ছেন, একটু তেল নিতে হবে গাড়িতে। 100 টাকা দাও। হ্যাঁ, 100 টাকার তেল নেব। তেল আছে যদিও, আর একটু নিয়ে রাখি। আর এই যে একটা ভাই, এই যে 2-3টা ভাই যাচ্ছে ডন্ডি কেটে, দেখুন কি অবস্থা। আর তাদেরকে দেখার জন্য এই যে কত লোক দাঁড়িয়ে আছে। খুব সুন্দর আবহাওয়া সকাল সকাল, সর্বশেষ সোমবার। রাস্তা অনেকটা ফাঁকা, বৃষ্টি হয়ে গেছিল অনেক, সারা রাত বৃষ্টি হয়ে গেছিল সকাল সকাল একটু। আর এই যে দেখুন মেলার সামনেই রাস্তার ধারে মাছ মাংসের দোকান বসে গেছে। এই যে আর একটু পরে আমি ঢুকে যাচ্ছি মেলায়, আপনারা দেখতে পারবেন জলপেশ মন্দিরে আজকে কি অবস্থা, কি কি পরিস্থিতি সবকিছু আপনাদের দেখাবো। আমিও দেখবো, আপনারাও দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা না টেনে দেখতে থাকুন, সবকিছু জানতে পারবেন। শৈবতীর্থ জল্পেশ্বর মন্দির উত্তরবঙ্গ তথা উত্তর পূর্ব ভারতের বিখ্যাত শৈবতীর্থ এই জল্পেশ্বর মন্দির। এই জল্পেশ্বর মন্দিরের একটা ইতিহাস আছে, অতি প্রাচীন এই মন্দির। অতীতে এই জায়গাগুলা কামরূপ সাম্রাজ্যের অন্তর্গত ছিল, 10ম-11শ শতকের দিকে। তখন এইখানে কামরূপ সাম্রাজ্যের অন্তর্গত ছিল। এই সাম্রাজ্যের নাম ছিল প্রাগ জ্যোতিষপুর। তখনকার এক রাজা জল্প, তার নাম জল্প, তার নাম অনুসারে এই মন্দিরের নাম হয়েছে সম্ভবত। বিভিন্ন রকম মতবাদ যদিও আছে। তারপর একে একে কামরূপ সাম্রাজ্য ভেঙে তো বিভিন্ন রকম ছোট ছোট সাম্রাজ্যে পরিণত হয়েছিল, যেমন একটা তারপরে কোচবিহারের আন্ডারে পড়েছিল এই জল্পেশ্বর মন্দির। তারপর কোচবিহারের মহারাজারা বিভিন্নভাবে এই মন্দিরকে নির্মাণ এবং সহযোগিতা করেছিলেন। তারপরে এই মন্দির বর্তমানে এই অবস্থা। তো আপনারা বর্তমান এই মন্দিরের অবস্থান হচ্ছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরবঙ্গে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট এবং ময়নাগুড়ি এখন তো মহকুমা হয়ে গেছে, যদিও ময়নাগুড়ি মহকুমা ময়নাগুড়ি ব্লকেই পড়ে। তো এই মন্দিরে আসার জন্য আপনারা যে কোনো জায়গা থেকে আসতে পারেন, ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে ট্রেন যোগাযোগ আছে। ময়নাগুড়ি স্টেশন 8-10 কিলোমিটারের মতো দূরত্ব হবে। বাসেও আসতে পারেন, এদিকে এনএইচ পাশেই আছে ইন্দ্রামোড়ে। আপনারা বাসে আসলে ইন্দ্রামোড়ে নামতে পারেন যে কোনো জায়গা থেকে, শিলিগুড়ি বা এদিক থেকে, কুচবিহার থেকে বা আসাম থেকে, বিহার, উড়িষ্যা থেকে। এখানে প্রচুর লোকজন আসে, উত্তরবঙ্গ তো আসেই বিভিন্ন ডিস্ট্রিক্টের, তারপরে প্রতিবেশী রাজ্য বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, এদিকে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ থেকেও লোকজন আসে। তাছাড়া পাশাপাশি যে প্রতিবেশী রাষ্ট্র নেপাল, ভুটান, বাংলাদেশ, এই যে দেখতে পাচ্ছেন চলে আসলাম। এই যে হাতি গেট, এটাকে হাতি গেট বলে, দুই দিকে দুটো হাতি, তারপর উপরে আবার সিংহ, তারপর
এই যে ভোলানাথের মূর্তি আছে উপরে। এই যে এতদূর পর্যন্ত ব্যারিকেড দেওয়া আছে। আগের যে সোমবারগুলো গেছিল এতক্ষণ পর্যন্ত ভিড় হয়েছিল, তাই এতদূর পর্যন্ত আর কি দেওয়া আছে আর কি ব্যারিকেড। তো আজকে তো সর্বশেষ সোমবার, তাই অনেকটা ভিড় কম বললেই চলে। যদিও ভিড় আছে এখানে, কখনো ভিড় কমে না, কিন্তু শ্রাবণ মাসটা এখানে প্রত্যেক দিনই পুণ্যার্থীর ভিড় থাকে। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার ইমেজটা, আমি রাজেশ রায়, আর আপনারা দেখছেন রাজেশ রায় ব্লগ ইউটিউব চ্যানেল। চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিও ভালো লাগে তাহলে লিঙ্কটাকে শেয়ার করে দেবেন বন্ধু বান্ধব বা যে কেউ আছে আর কি, ভিডিওটা দেখানোর জন্য যদি ভালো লাগে। আর এই যে আরেকটা গেট দেখতে পাচ্ছেন, শৈবতীর্থ জল্পেশ ধাম লেখা আছে, জল্পেশ্বর ধাম, উপরে ভোলানাথের মূর্তি। দুটো গেট আছে পরপর, একটা মেইন গেট, এই যে এটা ব্যারিকেড দিয়ে ঘেরানো আছে। এটা সবসময় খুলে না, যাত্রী পুণ্যার্থীদের আর কি ভিড় মেনটেন করার জন্য আর কি। আর এই যে দেখতে পাচ্ছেন মন্দির প্রাঙ্গণ, বিরাট এলাকা, দূরে মন্দির, কয়েকটা মন্দির আছে এখানে। জল্পেশ্বর ধাম তো বড় মন্দির আছেই, তারপরে সাইড দিয়ে আবার এদিকে মহাকাল মন্দির আছে। এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পুণ্যার্থী, ছেলে মেয়ে মহিলা বাচ্চা সবাই নিয়ে আসে তোমার মাথায় জল ঢালার জন্য। ওইদিকে আরেকটা গেট আছে, আপনারা যে কোনো পাশে ঢুকতে পারেন। তবে এই মেলা উপলক্ষে পুলিশ প্রশাসন সবকিছুই নিরাপত্তার জন্য একটু বাড়ানো হয়েছে, কোনো পুণ্যার্থীদের জন্য কোনো বিপদ বা কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য। এই যে একটা কালী মায়ের মূর্তি সেজে একজন আছে দেখতে পাচ্ছেন। এই যে মন্দির দেখছেন, বিশাল মন্দির। আর এই যে পুণ্যার্থীদের লাইন, যদিও আজকে ভিড় কম, এই যে লাইন দিচ্ছে, রেলিং দিয়ে ঘেরাও করে লাইনটা সাজানো আছে আর কি, মানে প্রচুর লোকজন হয় তো সেজন্য। আর ওই যে দেখতে পাচ্ছেন গেট দিয়ে ঢুকতেছে জল ঢালার জন্য। মন্দিরের একটা নিচে গর্ভগৃহ আর কি, যে লাইন দিয়ে ঢুকে সিঁড়ি দিয়ে নিচে নামতে হয় মন্দির থেকে, মানে অনেক নিচে। এই যে মন্দির ঢোকার যে গেট, প্রথমে এই যে দুদিকে পুকুর আছে আর কি। এদেরকে আমি ঠিক নাম জানি না, এখন বলতে পারতেছি না কি ঠাকুর, তবে ভোলানাথের কোনো নিজস্ব কিছু একটা হবে আর কি। আপনারা জেনে থাকলে কমেন্ট করে জানাবেন, আমি ঠিক জানি না, এখন বলতে পারতেছি না। তারপর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা মস্ত বড় বট গাছ ছিল আগে, এখন তো বট গাছটা নেই, আর নতুন করে গাছ লাগানো হয়েছে। এই যে মাঝখানে রেলিং দিয়ে ঘেরানো আছে মহাকাল মন্দিরের সামনে। এখানে কেউ যদি সুতো বেঁধে মানুষ মানত করে তাহলে তার মনের ইচ্ছা পূর্ণ হয়, তাই এখানে সবাই সুতো বাঁধে মন্দিরে আসলে। আর মন্দিরের টিকিট এবছর 50 টাকা করানো হয়েছিল, আগে 20 টাকা ছিল এই মন্দির প্রবেশের মূল্য, তো এবার 50 টাকা করানো হয়েছিল। আপনারা শুনতে পাচ্ছেন বা আমি বলে দিলাম। তো অনেকটা ফাঁকা ফাঁকা, খুব সুন্দর পরিবেশ এবার লাগছে। আর আপনারা যদি আসেন তাহলে এভাবেই আসবেন, কিন্তু যারা দূরে থাকে তারা তো আর এভাবে আসতে পারবে না, তারা 1-2 দিন শনিবার বা রবিবারই বের হতে হবে বাড়ি থেকে। যারা কাছাকাছি থাকে আর কি 40-50 বা 100 কিলোমিটারের মধ্যে, তারা সোমবার ভোরবেলা যদি বের হয় তাহলে 10টা-11টার মধ্যে পৌঁছে যেতে পারে। কিন্তু যারা হেঁটে আসবে তারা তো আর সম্ভব নয়, তাদের খুব সমস্যা হবে, তারা বাসে আসতে হবে বা ট্রেনে আসতে হবে। আর হেঁটে যদি আসে তাহলে তো 2-3 দিন আগেই বের হতে হবে, শনিবার বা শুক্রবার বা রবিবার বের হতে হবে। এখানে পৌঁছতে যা সময় লাগে আর কি সেরকম হিসাব করে বের হতে হবে। আর বলে দিলাম, ময়নাগুড়ি রেল স্টেশন ব্যবহার করতে পারবেন। যে কোনো জায়গা থেকে ট্রেন যোগাযোগ আছে ময়নাগুড়ি রেল স্টেশনে, আবার বাস যে কোনো জায়গা থেকে আপনারা ময়নাগুড়ি বা ইন্দ্রামোড়ে নামতে পারেন। যারা এদিক থেকে আসবে মাথাভাঙা বা চ্যাংড়াবান্ধা নিকিগঞ্জ থেকে, তারা জল্পেশ মোড়ে নামলেই জল্পেশ ধামে চলে যেতে পারেন, 2-3 কিলোমিটারের রাস্তা।
টোটো 20 টাকা বা 30 টাকা করে ভাড়া নেয়, আপনারা চলে আসতে পারবেন। আর এখানে পুণ্যার্থী বেশিরভাগ তিস্তা নদী থেকে জল নিয়ে আসে। তিস্তা নদীর ওখানে খুব ভিড় হয়, তিস্তার ব্রিজের ওখানে জলপাইগুড়ি যেতে। এখান থেকে জলপেশ ধাম থেকে মোটামুটি কত হবে, 10 থেকে 15 কিলোমিটারের মতো হবে। ওখান থেকে বেশিরভাগ জল নিয়ে আসে ওই জল বাবার মাথায় ঢালাবার জন্য। কিন্তু যারা জল নিয়ে আসেনি বাড়ি থেকে বা তিস্তা নদী থেকে, তারা এখানেও জল পেতে পারেন। এখানে মস্ত বড় একটা পুকুর আছে, ওখানে স্নান টান সেরে আপনারা এখান থেকে জল নিয়ে বাবার মাথায় ঢালতে পারেন। কিংবা পুজো সামগ্রী বা পুজোর যাবতীয় জিনিসপত্র আপনি এখানেও কিনতে পারবেন বা বাড়ি থেকেও নিয়ে আসতে পারেন। যারা নিয়ে আসেনি তারা এখানেও কিনতে পারেন। আর এই যে দেখতে পাচ্ছেন যে পুকুরে কত পুণ্যার্থী স্নান করতেছে। এখানে সিভিল ডিফেন্স, এনডিআরএফ, এসডিআরএফ সবকিছু ব্যবস্থা আছে। যে কোনো ধরনের বিপদ সামলানোর জন্য পুলিশ প্রশাসন সব দিক থেকেই নিরাপত্তার জন্য রেডি হয়ে আছে। আপনারা সেদিক দিয়ে কোনো চিন্তা করবেন না, নির্দ্বিধায় নিভাবে আপনারা এখানে আসতে পারেন। এই দেখতে পাচ্ছেন কত মহিলা, কত ছেলে ফেলে স্নান করতেছে। দেখুন মস্ত বড় পুকুর, কিন্তু গভীর জলাশয় এটা। তার মধ্যে আবার বর্ষাকাল, জল অনেকটা পরিষ্কারই দেখলাম এবার। আর এই যে এদিকে রাস্তা, আপনারা এদিকে এসে এখানে বাজার, এই যে বাজার বসে গেছে। বাজারে বড় বড় বিল্ডিং করানো হয়েছে, উপরতলাও বাজার আছে, নিচতলাও আছে। আপনারা বাজার মেলা ঘুরতে পারেন। এখানে এই মেলায়, শ্রাবণী মেলায় শুধুমাত্র আপনারা পুজো সামগ্রী বা হাতে বাঁধার সুতো বা গোলায় পোলার জন্য রুদ্রাক্ষ ইত্যাদি জিনিসপত্র এখানে পাবেন। আর সামান্য সন্দেশ বা প্রসাদী এগুলোই পাবেন আপনারা। আর অন্য কিছু মেলায় দেখতে পারবেন না, বিশেষ আকর্ষণ তেমন নেই। কিন্তু আবার ফাল্গুন মাসে যে মেলা বসে, এই জলপেশ ধামে মূলত 3টা মেলা বসে: বৈশাখী মেলা, শ্রাবণী মেলা, আর হচ্ছে ফাল্গুন মাসে যে শিবরাত্রি উপলক্ষে মেলা বসে, সেটাই বিখ্যাত মেলা। ওই মেলায় আপনি সবকিছুই পাবেন, কিন্তু এই শ্রাবণী মেলায় আবার তেমন কিছু পাবেন না। আবার বৈশাখী মেলা খুব ছোট করে বসে, সেখানে তেমন কিছু নাই বলেই চলে আর কি, ছোটখাটো ব্যাপার, সামান্য শুধু জল ঢালাটাই হয়। সবচেয়ে বড় হয় ফাল্গুনী মেলা, শিবরাত্রি উপলক্ষে যে বসে, 15 দিনব্যাপী বিরাট মেলা বসে। তারপরে বসে হলো তোমার শ্রাবণী মেলা। শ্রাবণী মেলাতে প্রচুর দর্শনার্থী আসে। তো আপনারা যারা যারা জলপেশ ধামে আসেননি, দূরে যারা আছে, তারা অবশ্যই একবার ঘুরে যেতে পারেন। খুব সুন্দর পরিবেশ, জায়গা, ঘুরে যেতে পারেন। পাশাপাশি 10 কিলোমিটারের মধ্যে আবার জটিলেশ্বর মন্দির আছে, সেটা ঘুরে আসতে পারেন। এদিকে ময়নাগুড়িতে আদি প্রাচীন বটেশ্বর মন্দির রয়েছে জলপেশ মোড়েই, সেটা ঘুরতে পারেন। অতি প্রাচীন মন্দির, যদিও এই মন্দির রক্ষণাবেক্ষণের অভাবে অনেকটা খুব খারাপ অবস্থা হয়ে আছে বর্তমান। তো বন্ধুরা, মেলা অনেকটা ঘোরা হয়ে গেল, সবকিছুই দেখা হলো, জল ঢালা হলো। তো বন্ধুরা, এখন আমি বাড়ির দিকে রওনা দিয়ে দেবো। যাচ্ছি, একটু এদিকে ঘুরে চলে যাব। তো আপনাদের ভিডিওটা কিরকম লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। আর আগে তো বলে দিয়েছি, আজকে শ্রাবণ মাসের সর্বশেষ সোমবার, শ্রাবণ মাস শেষের দিকে। তো আপনারা যদি এবার আসতেও না পারেন, পরের বছর অবশ্যই আসবেন, মেলাটা দেখে যাবেন, আমার মাথায় জল ঢেলে যাবেন, কিছু মানত থাকলে মানত করে যাবেন। আর যারা আগের থেকে মানত করে আছে তারা তো আসবেনই। তো আর ভিতরে, মন্দিরের ভিতরে দেখাতে চাইলাম, তো মন্দিরের ভিতরে খুব ভিড়, আর মোবাইল ক্যামেরা করতে দিচ্ছিল না, তাই আমি করতে পারিনি।
তো ভিতরটা, মন্দিরের ভিতরটা তো আমি দেখাতে পারি নাই। আর এই যে ব্রিজটা, নতুন ব্রিজ হয়েছে, এটা আগে ছিল না, এবারেই প্রথম চালু হয়েছে আর কি, নতুন। আর এবারে টিকিট মন্দিরে ঢোকার জন্য করেছে 50 টাকা, আগে 20 টাকা ছিল, সেটা এখন বাড়িয়ে 50 টাকা করেছে। মন্দিরের উন্নতির জন্যই বলছে, তাই একটু বেশি। পুণ্যার্থীদের সেটা সমস্যা হবে না, যেটা আমি মনে করি, কেননা পুণ্যার্থীরা প্রচুর খরচাপাতি করেই এখানে আসে। আর মন্দিরে ঢোকানোর জন্য 50 টাকা তেমন কিছু নয়, তারা একটু খরচ করতেই পারে। তো বাই বাই বন্ধুরা, ধন্যবাদ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ধন্যবাদ।